বাংলাদেশের আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন ডক্টর ইউনূস। যমুনায় সাক্ষাৎ। তারেক রহমানের বিরুদ্ধে 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। শুনানিকাল শেখ মুজিব মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না বলেছেন আবুল কাসেম ফজলুল হক। ঢাকার আকাশে 2 দিন পর সূর্যের হাসি, শীতে কাঁপছে উত্তরাঞ্চল। ডায়রিয়া হলেই হাসপাতালে ভর্তি নয়, পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক আখ্যা দেওয়ার পর বিক্ষুব্ধদের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে অপর্যাপ্ত সহায়তা, আহত নিহতের তালিকা প্রকাশ না করা এবং দায়ীদের গ্রেফতার না করে পালাতে সহযোগিতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন অনেকেই। এদিকে 2018 সাল থেকে কোটা আন্দোলনের নেতৃত্ব দেয়া ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের দেয়া বক্তব্যের জেরে পণ্ড হয়ে যায় জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ। গুরুতর আহত ফারুক হাসানকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে এই হামলার বিচার চেয়ে শাহবাগ থানায় অবস্থান নেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এইভাবে হামলা চালিয়েছে পুলিশ, যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে। স্পষ্ট, আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এর আগে ফ্যাসিবাদের বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। সেই 5ই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন, আমরা ভেবে দেখি, আমরা একটু আলোচনা করি? তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তড়িৎ গতিতে জিওজুর বলে মেনে নিলেন। তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্যে উঠে আসে ফ্যাসিবাদের প্রতিবাদ করায় কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বজনরা। এই খুনি হাসিনার অর্ডারে আমার ছেলেরা হত্যা করা হয়েছে, গুলি করছে নির্মমভাবে। আমি আমার ছেলেদের কোনো হাসপাতালে দিতে পারি না। হেলিকপ্টারে আমার বাচ্চাকে মারছে, দেখেন আমি লেখা আনছি, আমার ব্যানারে আছে। এই হেলিকপ্টারের লোক র্যাব, সে কি করে ভালো পদ পায়? এখন সে ভালো একটা পদে চাকরি করতেছে। এই নির্দেশটা কে ছিল? ডিবি হারুন। জানতে চাই সেখানে 5 মাস হয়ে গেল, কোনো বিচার কার্য এখনো শুরু হলো না কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয় সমাবেশ থেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। তবে গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত 31 ডিসেম্বর প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণাপত্র প্রকাশে 15 দিন সময় দেওয়া হয় সরকারকে। এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না দেখায় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় 71-এর স্বীকৃতি থাকলেও 90 বা 24-এর আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বর্তী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা।
কিন্তু এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুনভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনো প্রকার কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন, তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে। সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রূপা হক তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস কথা বলেন। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টাকে বলেন, গত 3টে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, ফলে অগ্রহণযোগ্য সংসদ ছিল বাংলাদেশে। আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর ইউনূস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় এবছরে অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে জনগণের উপর চালানো হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন রূপা হকের কাছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক 2004 সালে কোনো অর্থ পরিশোধ ছাড়াই যুক্তরাজ্যের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি নেন। জমির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামে এক প্রমোটার। মুতালিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত। নথি অনুযায়ী ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল। টিউলিপকে ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন মুতালিফ। অপর একটি সূত্র বলছে, টিউলিপের মা বাবা মুতালিফকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন, সেই কৃতজ্ঞতা থেকে মুতালিফ ফ্ল্যাটটি উপহার দেন। টিউলিপের এক মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বা রাজনৈতিক সংযোগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এদিকে গেল মাসে বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এসব আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদন শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় চাঁদাবাজির ওই 4টি মামলা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশের 1.5 দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ
স্বাধীন হয়েছে। দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বলে ডক্টর মঈন খান উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ অন্যান্যরা। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা তো অনেক ক্ষমতার বলে বলিয়ান ছিল, তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল, বাংলাদেশকেও তেমনইভাবে শেখ মুজিব স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদান নাই বলে আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলে অভিহিত করেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন আবুল কাশেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চলার জন্য অপরাধীদের বিচার করার উপর জোর দেন তিনি। সকল ভেদাভেদ ভুলে সব দল এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মুক্তিযুদ্ধে তিনি যাননি, এতে কি কারো মতপার্থক্য হবে? মুক্তিযুদ্ধে তিনি কোথাও উপস্থিত ছিলেন না। পাকিস্তান সরকার তাকে তার নিজ বাড়ি ঢাকা থেকে নিজ বাড়ি থেকে তুলে ইসলামাবাদ নিয়ে গেছেন এবং সেখানে জেল খাতায় নয়, অন্য কোথাও কোনো প্রাইভেট বাড়ি পুলিশ দিয়ে আবেষ্টনী দিয়ে রেখেছেন। আমার ধারণা তাকে থাকা খাওয়া ইত্যাদি ব্যাপারে পাকিস্তান সরকার ভালো আচরণই করেছে। ইংরেজরা যদি এরকম কাগজ স্বাক্ষর করে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করে, তাহলে আমরা ওই পারবো না কেন? এখানে তো জুলফিকার আলী ভুট্টো, শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তিনজনের স্বাক্ষরেই তো আমরা আমাদের সমস্যার মোকাবেলা করতে পারি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারে। হয়তো এইরকম একটা ধারণা শেখ মুজিবের মনে থাকতে পারে, আমরা পারবো কাগজ স্বাক্ষর করে। এইরকম ধারণায় হয়তো শেখ সাহেব একেবারেই কোনো ক্রমেই তিনি বের হতে চাননি। দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি, কমেছে শীতের তীব্রতা, জনজীবনে ফিরেছে চাঞ্চল্য। আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিন এমন রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এরপর আবারও শৈত্যপ্রবাহের কারণে কমতে থাকবে ঢাকার তাপমাত্রা। শনিবার সকাল থেকেই ঢাকার কুয়াশার দাপট কম, সময় গড়ালে মেঘলা আকাশ কাটিয়ে সূর্যের দেখা মেলে। এতে গেল 2 দিনের জড়তা কাটিয়ে জনজীবনে ফিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে বেড়ে দাঁড়ায় 21.9 ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্জ্বল দিনে রাজধানীর সড়কে বাড়তে থাকে রিক্সা সহ অন্যান্য যানবাহন চলাচল। 2 দিনে যে কালকে মনে করেন যে গাড়ি চালাইতে পারিনি, ঠান্ডায় প্রচুর ঠান্ডা গেছে কালকে। 2 দিনে আবার একবারে ইনকাম ছিল না আর কি, শীতে মানুষ বাড়িতে না, রিক্সা চলতো না। আজকে পরিমাণে যেরকম আছে এইভাবে থাকলে আমরা ভালো থাকতে পারবো। আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে আগামী কয়েকদিন। এরপর শৈত্যপ্রবাহের শঙ্কা থাকায় 9 জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। ফলে আবার শীতের অনুভূতির যে তীব্রতা তা আস্তে আস্তে একটু কমে যাবে। সারা বাংলাদেশেই 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং আমরা আশঙ্কা করছি যে
শৈত্যপ্রবাহের নতুন আরেকটি স্কেল 9 তারিখের থেকে বা তারপর থেকে শুরু হতে যাচ্ছে। উত্তরাঞ্চলের চেয়ে কিছুটা বেশি উষ্ণ থাকবে রাজধানীর আবহাওয়া। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় এবারের শীতে দৃষ্টিসীমাও কিছুটা কম থাকবে ঢাকার সড়কে। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় রোদ উঠলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে মানুষ। তবে রংপুরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল, সঙ্গে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি, বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জেকে বসেছে পৌষের শীত। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতে আয় রোজগার কমে গেছে নিম্ন আয়ের মানুষের। ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গেল কয়েক সপ্তাহে চেয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRBতে। প্রতিদিন গড়ে রোগী ভর্তি 5 শতাধিক। রোগীদের বেশিরভাগই শিশু, রয়েছে বৃদ্ধরা। তবে ডায়রিয়ার জটিল উপসর্গগুলো দেখা না দিলে হাসপাতালে ভর্তি না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মুবাশ্শির আহমেদের রিপোর্ট। শীতে হঠাৎ সারা দেশে ডায়রিয়ার প্রকোপ। রোগী বাড়ছে মহাখালী ICDDRBতে। অতিরিক্ত চাপে মাইকিং করে নিয়ন্ত্রণ করতে হচ্ছে রোগীর সিরিয়াল। ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় হিমশিম অবস্থা হাসপাতাল সংশ্লিষ্টদের। কানায় কানায় ভর্তি হাসপাতাল ও জরুরি বিভাগের প্রায় সবকটি বেড। ঢাকার বাইরের রোগী বেশি। গতকাল 2টার দিক দিয়ে এখানে এসে পৌঁছেছি। আমাদের বাড়ি হলো জামালপুর। 6-7 দিন হয়ে গেছে, এখনো ভালো হচ্ছে না। আমরা মুন্সিগঞ্জ থেকে এসেছি। বাচ্চার পাতলা পায়খানা ছিল, জ্বর, ঠান্ডা। 2 সপ্তাহ আগেও হাসপাতালটিতে রোগীর চাপ ছিল। মাঝখানে কিছুটা কমে গেলেও কয়েকদিনের ঠান্ডায় আবারও বেড়েছে ডায়রিয়ার রোগী। তবে ডায়রিয়া হলেই হাসপাতালে ছুটে না আসার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চা যদি অনেক বেশি বমি করে, বাচ্চা নেতিয়ে পড়েছে, ঘাড় শক্ত করে রাখতে পারছে না, বাচ্চাকে মানে কোনোভাবেই আপনি সজাগ করতে পারছেন না, ঘুম ঘুম ভাব, তারপর বাচ্চার মারাত্মক জ্বর এসেছে এবং জ্বর কমছে না। অনেক সময় এই জ্বরের সাথে খিঁচুনিও হতে পারে। তারপরে যেমন পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এই লক্ষণগুলো যদি হয় তখন আসলে ডাক্তারের পরামর্শ দরকার, হাসপাতালে নিয়ে আসা দরকার। ডায়রিয়ার প্রকোপ কমাতে শীতের সময়টাতে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ সচেতনতার পাশাপাশি ঘরেই চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত ডাকসু নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবি ছাত্র শিবিরেরও। তবে ছাত্রদল বলছে আগে দরকার যৌক্তিক সংস্কার। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক জানিয়ে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। আরো জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে তৎপর বিভিন্ন ছাত্র সংগঠন। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাতে 72 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত ডাকসু নির্বাচন চায় তারা। যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মধ্যে আওয়ামী দোসর যারা আছে এবং ডাকসুর গঠনতন্ত্রের মধ্যে যে সংস্কার, যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে যে রোড ম্যাপটা আসবে সেই রোড ম্যাপের মধ্যেই থাকবে এবং তার মাধ্যমেই নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। শিগগিরই ডাকসু নির্বাচন চায় ছাত্র শিবিরও। প্রশাসন চাইলে দ্রুততম সময়ের মধ্যেই ডাকসু নিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব বলে মনে করে সংগঠনটি। একটা ইমার্জেন্সি মিটিং কল হলে আসলে টাইমলাইন বলা যায়। আপনি যখন টাইমলাইন দিলেন, একটা ডেট এদিক ওদিক হলে স্টুডেন্টরা মানবে যে আমাদের হচ্ছে না, সেটা মানতে পারে। কিন্তু এই টাইম মানে বেশি পিছাইতে গেলে হবে কি, রূপরেখা আসতে দেরি হবে, শিডিউল আসতে দেরি হবে, সব মিলে প্রসেস ডিলে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলও ডাকসু নির্বাচন চায়, তবে তারা আগে চায় সংস্কার। আমরা চাই যে এরকম কোনো তড়িঘড়ি না করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কারের পরে যেন ডাকসু নির্বাচনটা হয়, যাতে ডাকসুটা আসলেই কার্যকর হয়।
কারণ যদি কার্যকর ডাকসু না হয় তবে 2019 সালের মতো একটা নাম মানে একটা মুখ দেখানোর জন্য নাম ফুটানোর জন্য একটা ডাকসু ইলেকশন হবে, যেটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, অংশীজনদের সাথে আলোচনা ও কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে সবার সাথে মিলে সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের ভাষাগত পরিবর্তিত রূপই হল সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। তারা বলেন, এই অধ্যাদেশে অংশীজনের মতামত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর। আমলাতান্ত্রিকভাবে এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করা হয়েছে বলেও মনে করছেন তারা। ইমরুল কায়েসের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। আইনটির নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৈধ স্ক্র্যাপিং এই আইনে অবৈধ ঘোষণা করতে পারে। আলোচকদের অভিযোগ, বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় শুধু ভাষাগত পরিবর্তন করে নতুন অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা অধ্যাদেশগুলোতে অস্পষ্টতা রয়েছে বলেও জানান তারা। যেটা থেকে পরিষ্কার বোঝা যায়, এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তাধারা থেকে তৈরি করে একটি আইন। সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ড। এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন 57-এর মধ্যে এক ধরনের ছিল ধর্মীয় অনুভূতির ব্যাপার। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল। এই অধ্যাদেশে পুলিশের হয়রানি করার ক্ষমতা রয়েছে বলে অভিযোগ তাদের। এটা যাতে সরকারের রক্ষা কবচ না হয় সে বিষয়ে তাগিদ দেন তারা। মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্য হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। বক্তারা বলেন, আইন করতে হবে জনগণের স্বার্থে, শুধু সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নয়, যে কোনো বিষয়ে সরকারের উপর নজরদারি রাখার কথাও বলেন তারা। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। আন্তর্জাতিক আইনে শুধু সাইবার সিকিউরিটির ব্যাপারে নয়, শুধু ডিজিটাল রাইটসের ব্যাপার নয়, কিন্তু তাদের অনেক ওপরে মানবাধিকারের কথা লেখা আছে। We run to the international human rights system when we are in danger, but it is during times of peace that we have to protect, respect and uphold those rights in our laws. নতুন অধ্যাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হলেও আগের আইনে দায়ের করা 4000-এর বেশি মামলা এখনো বাতিল হয়নি বলে জানান আলোচকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মানুষ নির্দ্বিধায় ভয়হীনভাবে কথা বলতে পারছে, সরকারের সমালোচনা করছে, এটাই বর্তমান সরকারের একটা সফলতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিশাল পার্কে ঢাকাস্থ বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের উল্লেখ করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির উদ্ভব হয় তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা পুরো রাজনৈতিক পরিবারে তো নাই, আমাদের আসলে প্রকৃত অর্থে কোনো একেবারে ওরিয়েন্টেশনও সেরকম নেই। দেশ চালানোর কাজ রাজনীতিবিদদেরই। একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে যখন আসলে উপায় ছিল না বলে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে এবং তার মধ্যে আমরা আছি। আপনারা এই ইউটিউব যদি দেখেন, দেখবেন যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে, এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে। ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করবো তারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। মানুষ যেন কথা বলতে পারে, কথা বলতে গিয়ে যেন তাকে চিন্তা করতে না হয় যে এই কথার বলার কারণে
আমাকে জেলে যেতে হতে পারে অথবা আমার উপর অত্যাচার নেমে আসতে পারে। এটা যেন না হয়, মানুষ যেন কথা বলতে পারে। সবাই সেন্সিবল কথা বলবে না, উল্টাপাল্টাও বলবে অনেকে, কিন্তু বলার যদি সুযোগ থাকে তাহলে কোন কথাটা সত্যি মানুষের কিন্তু বিচার বুদ্ধি আছে, মানুষ এটা জেনে নিতে পারে। ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা। শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। শুভ, বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের কোনো ভোগান্তি আছে কি, আর কেনাকাটা কেমন চলছে? যেমন আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটি, শনিবার। মেলার একবারে শুরুর দিকেই যেমনটি থাকে একটু ফাঁকা থাকে, কিন্তু আজকে ছুটির দিন হওয়াতে এবং মেলার চতুর্থ দিন হওয়ার পরেও কিন্তু আমরা বিকেল থেকেই মেলাতে দর্শনার্থীদের বেশ উপস্থিতি দেখেছি। বিশেষ করে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এখানে কিন্তু অনেক ভিড় ছিল। একটু শীত আবহাওয়ার ঠান্ডা হওয়ার কারণেই অনেকে মেলার স্থান ত্যাগ করছেন, কিন্তু শুরুর দিকে যেমনটি থাকে যে মেলা একটু ফাঁকা থাকে, দর্শনার্থীদের ভিড় কম থাকে, সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাইনি। আমরা পুরো বিকেল থেকে এখানে দেখেছি, প্রত্যেকটি স্টলে ঘুরেছি, প্রত্যেকটি স্টলেই ক্রেতাদের চাপ রয়েছে, বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছে। তাদের যেই পণ্যগুলো তারা নিয়ে এসেছে সেগুলো দিয়ে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে। তারা ক্রেতাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে আসলে তাদের পণ্যগুলো নিয়ে। তবে ক্রেতারা একটু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে অভিযোগ করছেন যে আসলে মেলা উপলক্ষে যে ধরনের একটা অফার থাকে, যে ধরনের একটা ছাড় থাকে, সেটি কিন্তু আসলে নেই, এটি তারা অভিযোগ করেছে। তারা বলছে যে এখানে যে পণ্যর যে স্বাভাবিক যে দাম মেলার মধ্যে সে একই দাম। তারা প্রশ্ন তুলেছে তাহলে মেলাতে যদি কোনো ছাড় না থাকে, সুযোগ সুবিধা না থাকে, তাহলে কেন মেলা আসবে? এই ধরনের অভিযোগ ক্রেতারা করেছে। তবে এবারের মেলার যে সার্বিক বিষয়গুলো রয়েছে, পরিস্থিতি যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে ক্রেতারা সন্তুষ্টি জানিয়েছেন। অর্থাৎ অন্যান্য এবারই প্রথম, এবার চতুর্থবারের মতো বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পূর্বাচলের এই জায়গাটিতে চতুর্থবারের মতো মেলা হয়েছে। এর আগের আয়োজকদের আয়োজন নিয়ে অনেক অভিযোগ ছিল, ম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্টের বিষয়গুলো ছিল। এবার কিন্তু সেটি নেই। এবার রাস্তা আলাদা করে লেন দেয়া হয়েছে এবং সার্বিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের যে প্রস্তুতি, সবগুলো বিষয় মিলায় এখানে দর্শনার্থীরা যারা এসেছেন তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টির কথা জানিয়েছেন মেলার সার্বিক পরিবেশ নিয়ে। এবার আরেকটি বিষয় বলে রাখি, এখানে দেশি বিদেশি। ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ মাহফুজ। 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.5%-এরও বেশি, এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, গেল বছর 6,359 সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন, অন্যদিকে আহত 12,608 জন। বিশিষ্টজনরা বলছেন, সড়কে সুশাসন না থাকায় কমছে না দুর্ঘটনা। চলতি বছরে শেষ প্রান্ত ঢাকা মাওয়া মহাসড়কের টোল প্লাজায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং, সড়ক নির্মাণে ত্রুটি ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে বছর জুড়ে ঘটছে সড়ক দুর্ঘটনা। যারা দায়িত্বহীন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। সারা বছরই এরকম সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা নিয়ে 2024 সালের প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি। বলা হয়, সরকারের পরিবর্তন হলেও পরিবহন খাতে কাঠামোগত কোনো পরিবর্তন না আসায় কমছে না সড়ক দুর্ঘটনা। বিদায়ে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়, আহত 12,608 জন। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, সড়ক, রেল ও নৌপথে 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়ক নির্মাণের ত্রুটি সহ 22টি কারণ উল্লেখ করেছে সংস্থাটি। দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা। 3. সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা উইং চালু করা।
সড়কে সুশাসনের অভাবকে দায়ী করে দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনরা। সহজ করে হচ্ছে আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই কিনা, ক্লাস ঠিক মতো নিই কিনা, ছাত্রদের কাছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি হতে হবে। ঠিক একইভাবে সড়কে যারা বাস বের করেন, যারা গণপরিবহন বের করেন, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করেন কিনা। গেল বছর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে উপাত্ত সংগ্রহ করে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে দুর্ঘটনার বাস্তবিক চিত্র আরও ভয়াবহ বলেও মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি বলেন, সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে হলে নির্বাচন প্রয়োজন, আর রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচনের জন্য সংস্কার দরকার। তবে নির্বাচনের আগে সব খাতে সংস্কার দরকার নেই বলেও মন্তব্য করেন জুনায়েদ সাকি। দেশের জন্য কি কি বিষয় সংস্কার দরকার সে বিষয়ে জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সংলাপ করার আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের স্বপ্ন যেন বেহাত না হয়ে যায় সেজন্য রাজনৈতিক শক্তিগুলোকে আরও সক্রিয় হওয়ার কথাও বলেন জুনায়েদ সাকি। এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে, ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির আচরণ ও মনোভাবের ওপর। দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। 16 বছরে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ স্বেচ্ছায় দাসত্ব বরণ করে ভারতকে মনিবের আসনে বসিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের টাকা পাচারকারী স্বৈরাচারদের যখন কেউ সহানুভূতি দেখিয়ে নির্বাচনে আসার বিষয়ে আহ্বান করে সেটি খুবই দুঃখজনক। দ্রুত নির্বাচন চাওয়ারও সমালোচনা করেন তিনি। যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। অনেকের তাড়াহুড়া বারবার নির্বাচনকে এমন ভাবে হাইলাইট করে, এত অস্থির হওয়া তো কিছু নাই, নির্বাচন তো দিতেই হবে। ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষায় আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনা ও তার পরিবার ইসলামী ব্যাংক ধ্বংস করেছে। অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে লুটপাট করেছে হাসিনা পরিবার। চরম লুটপাটে দেশের পুরো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের গৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে যেই জাতিকে তারা লুণ্ঠন করেছেন,
তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। কোথাও কিছু হলেই যত দোষ নন্দঘোষ, সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। এবার খেলার সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবল, ঢাকা মোহামেডানের জয়ের ধারা অব্যাহত। শনিবার ময়মনসিংহে মোহামেডান 5-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। অন্য ম্যাচে ঘানার স্যামুয়েল বোয়েটাং এর ডাবল হ্যাটট্রিকে মুন্সিগঞ্জে ঢাকা ওয়ান্ডার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভুইয়া স্টেডিয়ামে প্রায় 70 মিনিট 10 জন নিয়ে খেলেও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। নিয়মিত অধিনায়ক সোলেমান দিবায়েতে খেলেননি। এরপর 20 মিনিটে শাকিল আহাদ তপু মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। তবে প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনী ভালো খেলেছে, যদিও গোল পায়নি, কিন্তু বিরতির পর জ্বলে ওঠে কোচ আলফাস আহমেদের দল। দ্বিতীয়ার্ধে 5টি গোল করেছে মোহামেডান। দলের হয়ে গোল করেছেন বুর্কিনা ফাসোর ডিফেন্ডার মনজির কালিদিয়াতি, নাইজিয়ান সানডে ইমাইল, সেলিম রেজা এবং জোড়া গোল করেছেন সৌরভ দেওয়ান। চট্টগ্রাম আবাহনী পেনাল্টিতে 1টি গোল শোধ করে। এদিকে মুন্সিগঞ্জে ডাবল হ্যাট্রিক করেছেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি দ্বিতীয় ডাবল হ্যাট্রিক। তাতে ওয়ান্ডারার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। 2007 সালে প্রথম আসরে ডাবল হ্যাট্রিক করেছিলেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার নোয়ান চাওয়া পল। বোয়েটাং ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব আসান্তে কোটাকো থেকে এই মৌসুমে রহমতগঞ্জে খেলতে আসেন। 6 ম্যাচে 10 গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন বোয়েটাং। জাতীয় দলে আর ফিরছেন না এবং টাইগারদের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল। পাকিস্তানি লেজেন্ড শোয়েদ আফ্রিদির সাথে এক আড্ডায় জাতীয় দলে না ফেরার বিষয়টি তুলে ধরেন তামিম। বিপিএলে চিটাগং কিংসের মেন্টর শোয়েদ আফ্রিদি আর তামিম ইকবাল ফরচুন বরিশালের অধিনায়ক। এই দলে খেলছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। বিপিএলের টিম হোটেলে নবীর রুমেই জমজমাট আড্ডায় মেতেছিলেন তামিম, আফ্রিদি, নবী এবং আফ্রিদির জামাতা ও পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানেই আফ্রিদির এক প্রশ্নের জবাবে জাতীয় দলে না ফেরার কথা বলেন তামিম। যদিও 2020 সালে টি-20 ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি তামিম সর্বশেষ জাতীয় দলের খেলেছেন 2023 সালের সেপ্টেম্বরে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ খেলেছেন তিনি। ওই বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন। আর টি-20তে 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ খেলেছেন। 70 টেস্টে 10 সেঞ্চুরিতে 5134 রান, 243 ওয়ানডে, 14 সেঞ্চুরিতে দেশের হয়ে সর্বাধিক 8357 রান করেছেন। আড্ডায় আফ্রিদি তামিমের কথোপকথনে ঢাকি ক্রিকেট লিগের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান অবস্থার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সেখানে আফ্রিদি 90 দশকের শেষে দর্শক ভর্তি স্টেডিয়ামে ঢাকা লিগে খেলার স্মৃতিচারণ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন ডক্টর ইউনূস। যমুনায় সাক্ষাৎ। তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি কাল। শেখ মুজিব মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না বলেছেন আবুল কাশেম ফজলুল হক। ঢাকার আকাশে 2 দিন পর সূর্যের হাসি, শীতে কাঁপছে উত্তরাঞ্চল। ডায়রিয়া হলেই হাসপাতালে ভর্তি নয়, পরামর্শ চিকিৎসকদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে নটায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।